আমি একটা রেস্টুরেন্টে গেছি, একটা বাচ্চা এসে জিজ্ঞেস করছে তোমার ক্রাচ কোথায়। এইগুলো কিন্তু ওরা তো একদম, ওদের কাছে প্রসেনজিৎ কেসটা ওগুলো পড়ে, ওদের কাছে হচ্ছে তোমার ক্রাচটা কোথায়। আমাদের বিজয়নগরের হিরো অব্দিই বলে দেবো, একটা লোক বলতে পারেনি লোকটার পাটা বেঁকেছে। প্রচুর ধৈর্য আমার। সরি 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 সৃজিতদা ঠিক করে। এটা একটা খুব পুরোনো গল্প, লোকে কিনবে এটা তো নেবো, এই সমস্ত বলবে। আমাদের কাছে তো পয়সা থাকে না, বুদ্ধি বার করতে হয়, তাই না? আমরা হচ্ছে জোগাড়ু। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে সেফ একটা ব্র্যান্ড, তিনি নিজেই প্রডিউস করতে চাইছেন, আমি এরকম একটা গল্প শোনাই। ও এমন একটা গল্প শোনালো যে পৃথিবীতে কোনো লোক প্রডিউসার ওকে টাকা দেবে না, কিন্তু গল্পটা আমার। আচ্ছা, আমার ওইটা ভালো লেগেছিল যে ও কিন্তু আমার কাছে এসে ওকে বিক্রি করতে আসেনি, ওটা জেনুইন সিনেমা বললো আমাকে। বুম্বাদা অনেক দিন পর, প্রায় 30 বছর পর চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার ক্যামেরায় একসঙ্গে। এখন তো সময়টা কেমন যেন পাল্টে যাচ্ছে না, কম্পিটিশনগুলো কেমন যেন আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। আসলে যারা বলেন তাদের মুখ থেকে তো আমরা শুনছি না, দায়িত্ব নিয়ে আমি বলছি, এটা আমি অন ক্যামেরা বলছি। আমাদের সময় বিবার ব্লেস যে আমাদের এত সোশ্যাল মিডিয়া ছিল না, অন্য কিছু ছিল না। বুম্বাদা কোথাও প্রাইম ডেটও ছিল না। আমরা প্রাইম ডেট তৈরি করি। কাকাবাবু এবার বিজয়নগরে হীরের সন্ধানে। আর আপনারা জানেন কাকাবাবু মানেই সেখানে যেমন রহস্য থাকে, রোমাঞ্চ থাকে, সেই সঙ্গে থাকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে কাকাবাবু হিসেবে দেখার আগ্রহ। আর সেটাই, সেই আগ্রহ মেটাতে এবার 23শে জানুয়ারি আসছে কাকাবাবু বিজয়নগরের হীরের রহস্যর সন্ধানে। আর আজকে সেই কারণেই আজকাল ডটিনের সঙ্গে রয়েছেন পরিচালক চন্দ্রাশিস রায় এবং কাকাবাবু প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ওয়েলকাম টু আজকাল ডটিন। তবে আজকে একটা অন্যরকম ব্যাপার আছে। আপনারা সচরাচর দেখেন যে প্রশ্নটা আমিই করি, কিন্তু আজকে একটু অন্যরকম হবে। আজকে পরিচালক প্রশ্ন করবেন কাকাবাবুকে, কাকাবাবুও প্রশ্ন করবেন পরিচালককে, এবং মাঝে মাঝে কিছু প্রশ্ন করব আমিও। প্রথমেই বলি বুম্বাদা, এই যে সারা ইন্ডাস্ট্রির কাছে তুমি বুম্বাদা, সবাই তোমাকে বুম্বাদা, তুমি ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র, এই নামটা শুনতেই পছন্দ করো, কিন্তু যখন কাকাবাবু নামটা শোনো তখন কিরকম, কি অনুভূতি হয়? সেটা তো মানে আসলে কাকাবাবু ইন্ডাস্ট্রি বুম্বাদা বলে না, মানে ইনফ্যাক্ট আমাকে বোধহয় সারা পশ্চিম বাংলার মানুষরা বুম্বাদা বলেন। মানে আমার প্রসেনজিৎ নামটা উল্লেখই করা হয় না, মুম্বাইতে এখন চালু হয়ে গেছে সব বুম্বাদা বুম্বাদা বলেন। সো আমার কথা মনে হয় এইটা, দেখো, একটা ডাকনাম পপুলার হওয়াটার একটা আলাদা, মানে তোমার বুঝতে হবে ডাকনাম পপুলার হওয়া মানে তুমি তাদের বাড়ির একজন হয়ে গেছো, সেটা বিগত 40-45 বছরে হয়েছে। কিন্তু কাকাবাবুটার ইজ সামথিং স্পেশাল, কারণ কাকাবাবু কথাটা আসলে আমাদের সবাই, বাঙালিদের, আমাদের সবারই ছোটোবেলার থেকে একটা ইমোশন কাজ করে। আর আমারও ঠিক এই কাকাবাবুটা করার পেছনে যেটা কারণ ছিল যে আমি বাচ্চাদেরকে চেয়েছিলাম একটা কাজ করে যাই, মানে আমি কেটার করেছি সব রকম দর্শককে, এখন আমার মনে হচ্ছিল বাচ্চাদেরকে কেটার করে কোনো কাজ করিনি। সো অবভিয়াসলি আমাদের শিশু সাহিত্য এবং এটা একটা আমাদের কাছে বিশাল বড় স্ট্রেংথ, কিন্তু আমরা শিশু সাহিত্য নিয়ে প্রচুর কাজ করিনি, মানে করে উঠতে পারি না। তো আমার মনে হয়েছিল, তো আমি সুনীলের সঙ্গে কথা বলেছিলাম, এক কথায় তিনি আমাকে দিয়েছিলেন কাকাবাবু করতে, কারণ আমি একটা চরিত্র এমন চেয়েছিলাম যেটা আমি আগামী 10-12 বছর 15 বছর করতে পারবো। মানে আমার কাছে অনেক অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি অনেক অফার্স এসছে, আমি করিনি কখনো। বাট কাকাবাবুটা না, আমার যেটা শুনতে ভালো লাগে, আমি তোমার গতকালই বলছি, আমরা যে স্কুলটায় গেছি বাচ্চারা কাকাবাবু বলে চেঁচাচ্ছে, আমার কাছে এইগুলো জেনুইন। আমি একটা রেস্টুরেন্টে গেছি, একটা বাচ্চা এসে জিজ্ঞেস করছে তোমার ক্রাচ কোথায়। এইগুলো কিন্তু ওরা তো একদম, ওদের কাছে প্রসেনজিৎ কেসটা ওগুলো পড়ে, ওদের কাছে হচ্ছে তোমার ক্রাচটা কোথায়। মানে আমি একটা কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে গেলে বাচ্চারা এসে বলে তুমি আজকে তোমার ওইটা আনোনি লাঠিটা। তো এইটা বোধহয় আমি অভিনেতা হিসেবে আলাদা একটা ইন্সপিরেশন পাই, যারা একেবারে এদের মধ্যে আমরা কিছুই, এদেরকে আমরা সোশ্যাল মিডিয়া দিয়ে বা অন্যান্য কোনো কিছু দিয়ে হ্যান্ডেল করতে পারবো না। এরা জেনুইনলি, মানে পুরীতে গেছিলাম একটা অন্য কিছু ছবি তোলার জন্য, দুটো বাচ্চা, সেটা বোধহয় আমার টিম থেকে ছেড়ে হচ্ছে, জিজ্ঞেস করছে যে হোয়ার ইজ ইয়োর ক্রাচ। আমার বোন সিয়াটেলে থাকে, এই বছরও তারা কিন্তু জানে না কাকাবাবু আসছে, তারা ক্রিসমাসের দিন কাকাবাবু সেজে। সো হ্যাঁ, তো এইগুলো কত বড় পাওয়া ভাবো তো। এবং আমি কেটার করছি এমন মানুষগুলোকে, বা যারা শুধুমাত্র এই নামটা, ব্র্যান্ডটা
বা সুনীলদার ওই লেখাটাও হয়তো তারা পড়েননি, এত ছোট ছোট বাচ্চা, তারা হয়তো আরো একটু বড় হয়ে পড়বে, কিন্তু তারা কাকাবাবুকে রিলেট করছে বা সন্তুকে রিলেট করছে, এটা একটা বড়, আমার আই ফিল রিয়েলি গুড। কিন্তু মোবাইলে একটা কথা বলো, তোমাকে আমরা প্রতি মুহূর্তে ভাঙতে দেখছি। তুমি কখনো অযোগ্যতে প্রেমে একজন প্রেমিক, কখনো তুমি ভবানী পাঠক হয়ে যাচ্ছ দেবী চৌধুরানীতে, যদি একটা অভিনেতা সেটাই কাজ, আবার তুমি কাকাবাবু হচ্ছ, আবার কৌশিক গঙ্গোপাধ্যায় আর একটা ঋতুপর্ণাদির সঙ্গে আর একটা জুটিতে, অবশ্যই সেখানে ভালোবাসা, প্রেম, রোমান্স অবশ্যই থাকবে। এই যে নিরন্তর ভাঙার এই প্রসেসটা, এটা তো আমরা দেখি মনে হয় হ্যাঁ ঠিক আছে অভিনেতার তো এটাই কাজ, কিন্তু এটা তো সহজ নয়। এবং শুধু কাকাবাবু হিসেবেও কিন্তু আমি বলছি একটা মানে গোটা দশক কিন্তু বোম্বাদা যে শুরু করেছিল, মানে দশক পেরিয়ে গেছে। হ্যাঁ। 2010 এটা 4 নম্বর। হ্যাঁ, চার এবং নম্বর। সেটাও কিন্তু ওইভাবেই একটা চরিত্র হিসেবে এরকম ভাবে এত বছর টিকে থাকা এবং যত বয়স বাড়ছে আরো যেন কাকাবাবু হয়ে উঠছেন বোম্বাদা। এবং ওই 10 বছর আগের কাকাবাবু আর 10 বছর পরে কাকাবাবু কিন্তু একই রকম। একেবারে মানে এর রহস্যটা কোথায়? আমি কি করে রহস্য বলবো, এর কোনো রহস্য নেই। অত্যন্ত ডিসিপ্লিন তুমি, না, সেটা একটা discipline কারণ। বলতে ছেড়ে দাও, ওগুলো দেখো, আমি ওই ডিসিপ্লিন গুলো যে শুধুমাত্র একজন, আমি এটা আগেও বলেছি যে আমরা, আমাদের কাছে একটা আছে ট্যাগ যে আমরা অভিনেতা, তার মানে কি আমাদের ডিসিপ্লিন হতে হবে? ডিসিপ্লিনটা জীবনে সবাই প্রয়োজন, এটা কারো বেশি কারো কম, কিন্তু প্রয়োজন। এটা আমি এমনিতেও বলতে চাই, কারণ আমার এখন এইটা বলার মতন বয়স বা অভিজ্ঞতা হয়েছে যে জীবনে তুমি সব কিছু করো, আনন্দ করো, একটা কোথাও নিজেকে কন্ট্রোল করো, সেটা তোমাদের যে কোনো প্রফেশনে, তোমাকেও এটা একই কথা। সো এইটার বাইরে আমি বলছি ডিসিপ্লিন না। আমার কাছে সার্টেনলি আমি বলছি যে যখন আমি শ্বশুরবাড়ি জিন্দাবাদ করছি, প্রতিবাদ করছি, মায়ের আঁচল করছি, ওই ধরনের কমার্শিয়াল, সেটাও না আমি যতটা ভালোবেসে করতাম উইথ মাই ডিরেক্টর, উইথ মাই টিম, আমি আজও যখন একটা কাজ করি, যখন কাজটাকে আমি হ্যাঁ বলে ফেলি, আমার কাছে সব থেকে ইম্পর্টেন্টলি যে এটা আমি এখান থেকে করছি, আর যদি আমি এখান থেকে করি তাহলেই হয়তো আমি একটা কাকাবাবুকে মানে প্রায় 14-15 বছর ধরে, মানে এখন, হ্যাঁ প্রথমের সময় আমাকে প্রচুর সময় দিতে হয়েছিল, বিশেষ করে এই ক্রাচ নিয়ে তো আমরা হাঁটি না, বুঝবে, জুতো কম বেশি করা, ক্রাচ, এই নিয়ে একটা বিশাল আমার একটা কাজ চলেছিল। সৃজিত তখন আমাদের ডাক্তার নিয়ে এসেছিলেন যে জুতোটাকে কম বেশি করা হোক, তুমি পারবে, মানে আর এমনি অ্যাকশন করার, ক্র্যাচ নিয়ে অ্যাকশন করা, দুটো তফাৎ আছে। হাঁটা নয়, হ্যাঁ, তুমি ফাট করে সিঁড়িতে উঠে যাচ্ছ, গাড়িতে বসছো, তার তো আলাদা পশ্চার। মিশর রহস্যে আমরা দেখেছি যে একটা কিন্তু খাঁজ আমি কাটা বলছি কাটা যে জায়গা। আমাকে হাজার হাজার দর্শক মিশর রহস্যটু আমাদের বিজয়নগরের এই অবধিই বলে দেবো, একটা লোক বলতে পারেনি লোকটার পাটা বেঁকেছে। কারণ এখন না আমার হাতে ক্রাশটা এসে গেলে আমি কারো হয়ে যাবে, যেটা বলবো এখন ওটা একটা অধ্যায় গেছে। মানে আমি যেরকম বলছি, নেতাজি করার পরে আমি বহুদিন শুধু আমার পেছনেই হাত থাকতো, নিজে মানে এবারে কি এটা কিন্তু আমি একটা প্রিপারেশনে না এখান থেকে জিনিসটা করে ফেলেছি, মানে এবার এখান থেকে করলে এখান থেকে আবার বার করতেও সময় লাগে। ঠিক, কাকাবাবু এখন আমার হাতে ক্রাচ আসলে আমি এক্ষুনি কাকাবাবু হয়ে দেখে দিতে পারবো, আমাদের জন্য এখন আলাদা করে প্র্যাকটিস করতে হবে না। কাকাবাবুর গোপের তলায় একটা হাসি থাকবে সব সময়, মৃত্যু সামনে এসে গেছে তখন এটা হাসবে, মানে অবশ্যই আমার ডিরেক্টরদের ক্রেডিট, এবং আস্তে আস্তে জিনিসটাকে এমনভাবে বোনা হয়ে গেছে যে ওইটা একটা হয়ে যায়। আমি তো ওটাকে আমার হাত বলি, ওরা জানে হাতটা দেয়। সো এবং আমি দেখেছি ওরা শুটিংয়ে আমি ওটা খুব একটা বার করি না, মানে যখন আমার শটও নেই আমি গিয়ে বসি ওটা নিয়ে, আই ওয়ান্ট টু ওইটা আর ওই ব্যাগটা, স্লিং ব্যাগটা, এটা খুব একটা বার করে দিই না। আমি এইভাবে নিজেকে তৈরি করি। আমার চরিত্র বিশেষ করে তখনও তাই ছিল, এখনও তাই। তখন হয়তো অন্য জিনিস ভাবতাম, মারামারিটা নতুনভাবে কি করে করা যায়, আগের ছবিতে এরকম মারামারি করেছে, এটা তার একটা নাচটা কীভাবে করা যায়, এইটার কমার্শিয়াল জায়গাটা কারণ এখন সেম জিনিসটা কিন্তু এখান থেকে করতে হবে, মানে হোয়াট এভার আই ট্রাই টু ডু ফ্রম মাই হার্ট, মানে ওটা আমার ভেতরে যেন থাকে, এটা আমার ভেতর থেকে আসতে হবে। এবং যারা সত্যি ক্রাচ নিয়ে হাঁটেন তাদের কাছে অতটা বিশ্বাসযোগ্য করে তোলার একটা ব্যাপার আছে, এবং অ্যাকশনটার কথা বলছি, পাথরের উপরে, পাহাড়ের উপরে, বালির উপরে, বরফের উপরে, বোম্বাদা মানে আমি বলছি শুধু অ্যাজ অ্যান অ্যাক্টর নন, বোম্বাদা যেটা একটা ছবি ধৈর্য আমার করে তোলেন, মানে উনি একেবারে একটা শহর টেকনিশিয়ান হয়ে ওঠেন, এবং সেখানে মানে ওই
বুম্বাদার যে তুমি একটু আগে কথা বলছিলে যে বুম্বাদা ও কি করে নিজেকে মেনটেন করেছে, এটা মেনটেন করার থেকে আমি বলবো বুম্বাদার ডেডিকেশন টুয়ার্ডস সিনেমা, মানে এমনি নিজের নিজস্ব লাইফের ডিসিপ্লিন নিয়মের বাইরে ডেডিকেশন টুয়ার্ডস সিনেমাটা ইজ আনম্যাচেবল। মানে আমরা যা এত মানুষের সাথে এত বছর ধরে সবসময় কাজ করি, কিন্তু বুম্বাদার সাথে কাজ করাটা আমাদের একটা স্বপ্নের মতো। মানে আমরা ভাবতাম ছবি বানাবো, একদমই। কিন্তু আমাদের কিন্তু কখনোই ওরম মনে হতো না যে বুম্বাদা আমাদের ছবিতে পাঠ করবেন, এতটা কনফিডেন্স আমাদের ছিল না। একদম, আমরা যখন একদম। কাজ করতে শুরু করেছি, এটা বোধহয় তোমার দ্বিতীয় ছবি বুম্বাদার সঙ্গে, নিরন্তরের পর। এবার সেইখানে আমি এখনো বলবো, কিন্তু বুম্বাদা ইজ প্রবাবলি আমার কাছে তো বটেই অ্যাজ এ মেকার, বুম্বাদা এত সহজ করে দেয় একটা পুরো একটা গোটা ইনিশিয়েটিভ, এত সহজ করে দেয় একটা মানুষ। মানে যত আলোচনা পর্যালোচনা আমরা শুটিং শুরু হওয়ার আগে যা করার করে নিই, এবং শুটে যাওয়ার পর হি ইজ সাচ আ গ্রেট কো ওয়ার্কার। চন্দ্রাশিস, এটাও জানি যে বুম্বাদার দৃশ্য মানে শটটা শেষ হয়ে গেলেও বুম্বাদা ফ্লোর থেকে সরে যান না, একেবারে মানে আমরা খুব ওখানেই বসে থাকেন। যে আমরা যেভাবে শুট করেছি, মানে আমাদের অনেক সময় ক্যামেরাম্যানরা এসে একটু বলে, মানে ইন্দ্র যাও না। আমাদের ইন্দ্র বলে, আগে সৌমিক বলতো তুমি একটু গিয়ে বসো না দাদা, তুমি একটু গিয়ে গানে। কেন, আমি তো দিব্যি আছি, তোরা কর না লাইট, তোদের টাইম মতো। ওরা আবার মানে বসে আছে, হ্যাঁ, কিন্তু এখন ওরাও বুঝে গেছে যে ও যাবে না, সেটের কোণে কোথায় বসে থাকবে চুপচাপ। ওই ফ্লোরটাই হচ্ছে বুম্বাদার প্রাণ। আর সেই কারণেই বোধহয় বুম্বাদা আজও সারা জীবন আমাদের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। তুমি টেকনো স্কুলে গিয়েছিলে, সেখানে একটা বাচ্চা স্যাক্সোফোনে চিরদিনই তুমি যে আমার বাজাচ্ছিল, কি মনে হচ্ছিল বুম্বাদা? আজও এই গান প্রেমের গান, আজও এই গান প্রেমের গান। মানে চন্দ্রাশিস, আমি বলছি এই গান শুনে এখনো প্রপোজ করা হয়, জেনজি বলো যাই বলো, এখনো কিন্তু প্রেমের গান হিসেবে এই গান আমি চলে। তো কালকে মানে অনেস্টলি বলছি যে প্রথমটা না আমি বুঝিনি ওই গানটা বাজাবে। প্রথম লাইনে বোঝা তার আগে যারা গাইড ছিল ও তো ঠিক আছে, রূপম অনুপম আমাদের যে মোটামুটি এই গানগুলো ঠিক আছে, বিশেষ ওকে। ও যখন, আর আমি প্রথম ডিরেক্টর ওকে ধরাতে হয়েছে, যে ধরেছে এটা তো একটা মিউজিক আছে, ওই মিউজিকটা হচ্ছে ভাইরাল মিউজিক। প্রিলিউডটা আমার আরো মানে আমার যখন আমি নিজের ইমোশনটাকে আটকাতে পারিনি যখন আমি দেখি যে ওই বাচ্চাগুলো 3000 বাচ্চা, তারা স্বতঃস্ফূর্তভাবে যেরকম আমরা শো করে শোতে গান ধরলে যেরকম হয় ওইভাবে চিয়ার করছে, ওটা খুব জেনুইন। লাইভ শো এবং অমর সঙ্গীটা মানে চিরদিনই লাইনটা যখন ধরলো দ্য ওয়ে দি, আমার না ওটার পরে আমি ইমোশন রাখতে পারিনি। আমি বাচ্চাটাকে বললাম, আমিও পারিনি। মানে তোমার, আমার দৃঢ় বিশ্বাস তোমার মা যখন তোমার বয়সে ছিলেন তখন এই ছবিটা এসেছে। অফকোর্স, একদমই তাই। অ্যান্ড এমন বাচ্চাগুলো কি করে রিলেট করছে, 40 বছর প্রায় 40 বছর আগের ছবি। কিন্তু শুটটাও তো একটা কালজয়ী কালজয়ী সুর যেমন চন্দ্রাশিস, সেরকম ওই সুরটার ওই গানটাতে ছিলেন বুম্বাদা। একদম মানে ওই গানটা আজও প্রাসঙ্গিক। আমি এই জন্যই মানে এটা বললাম, ওই গানটা শুনলে এখনো বুকের ভিতরটা কেমন কেঁপে ওঠে। এই কালকের বাচ্চাটা হচ্ছিল, আর একটা এই টেলিভিশন নাচের শোতে আমার সঙ্গে নেচেছিল, এটা 4 বছরের মেয়ে। আচ্ছা, 4 বছরের বাচ্চা, তার সঙ্গে আমি নাচ করেছিলাম। ইচ্ছে বড় পাওনা কিছু আছে। একদমই তাই। তুমি যদি শুরুর দিকে যাও একবার, আমি জাস্ট আমার জানার জন্য বলছি, সেটা হচ্ছে যখন তুমি ঠিক করলে, এবার এই একসাথে ঠিক করলে তুমি সৃজিতদা যে কাকাবাবু হবে। না না সরি এইটাই আমি জানি। সরি সৃজিতদা ঠিক করে, বাট গল্পটা ছিল একটি খুব ইম্পর্টেন্ট টেলিভিশন নিউজ চ্যানেল সেই সময়, বিশেষ করে তখন আমার লালন হয়ে গেছে, মানে মনের মানুষ হয়ে গেছে, গৌতমদার, সুনীলদার লেখা, তারপরে টনির ছবিটাও করেছি, এক নারী তরঙ্গা, ওটাও করেছি। সুনীলদার সঙ্গে আমার একটা খুব সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেছে। আর পুজোর সময় একটা বাঙালি আড্ডা সুনীলদার বাড়িতে আমায় নিয়ে গেছে, অবশ্যই আমি হ্যাঁ করেছিলাম। সুনীলদার বাড়িতে গিয়ে আড্ডা মারাটা অনেক শেখা। হ্যাঁ, মানে ওদের সঙ্গে 8 ঘন্টা আমি সমুদ্রের সময় বসে আড্ডা মারতাম, কারণ অনেক কিছু শিখে দিতাম। আমি গিয়ে এই সমস্ত ওদের শুটিং ফুটিং খেয়েছে, আমার মাথার মধ্যে দেখ, আমার না কিছু কিছু জিনিস ঘুরতে থাকে, অটোগ্রাফেরও তাই সেইভাবে হওয়া। আমি বসে থাকি, একলা বসে থাকি, ভাবতে থাকি 3 মাস 4 মাস 5 মাস কী করলে আমারও ভালো হবে, আমি রিলেটেড হব, আমি আমার সঙ্গে ইন্ডাস্ট্রির গ্রোথ হবে, কী ক্যারেক্টার করবো আর কী ধরনের ছবি করা হবে, এটা আমি ভাবতে থাকি। দ্যাটস দ্য রিজন আমি অটোগ্রাফ হ্যাঁ করেছিলাম। সেরকমভাবে শুনতে আমার না সবাই বলছে এটা ওটা ওটা, না যে আমি ঋতুদাকে আটকে দিয়েছিলাম ব্যোমকেশ, মানে শুটিংয়ে যাওয়ার কিছুদিন আগে, তার কারণটা আলাদা ছিল। বাট আমি বললাম যে আমার না একটা খুব ইচ্ছে কাকাবাবুটাকে করাতে হবে, আমি আরও 10-12-15 বছর কাকাবাবুটা নিয়ে করতে পারি, ইটস মাই রাইট এজ। এখন করলে আমি এটা আমি জানি আরও 10-15 বছর আমি কাকাবাবুটা করে
ওই এজটাকে মাথায় তো আপনি আমায় মানে সন্ধ্যা তুমি যদি আমায় দাও তো বললে তো ওরা না এই ভালো হয় কিছু। এইবার আমি নিচে নেমেছি, যে সুনীলদা এটা এক্সাইটেড, আমি নিচে নেমে ওখান থেকেই ফোন করেছি সৃজিতকে যে সৃজিত তখন ওটা সেকেন্ড না থার্ড ছবি, মানে হ্যাঁ সৃজিত এরা সুনীলদা রাজি হয়ে গেছে কাকাবুদিতে করবি চল করি। সৃজিত এটা একটা খুব পুরোনো গল্প লোকে নেবো এই সমস্ত বললো, কিন্তু ছেলেটার গুণটা হচ্ছে 10 দিন পরে স্ক্রিপ্টে নিয়ে চলে এসে বললো চলো আমি আর তুমি যাই। এই ফার্স্ট মিটিং করলাম আমি সৃজিত শ্রীকান্ত, তখনও কনফিডেন্টলি লিখে ফেলেছে। এবারে ওই কারণে ওই সৃজিতের ওই কিকটা তখন আমাদের মিসওয়ার করার জন্য মানে আমরাও যখন মানে ক্র্যাকটা আমি করেছি, স্ক্রিপ্টটাও লেখাতে ওইবার এক্সাইটেড যেটা হয়। কিন্তু সিনেম্যাটিক রিইনভেনশনটা কিন্তু সৃজিত দাই করেছে। হ্যাঁ অবভিয়াসলি এই কাকাবাবুর পেছনে মানে এই ব্র্যান্ডটার জন্য সৃজিত মুখার্জি, শ্রমিক হালদার, ইন্দ্রজিৎ দাশগুপ্ত, এই তিনটের মানুষের নাম বলতেই হবে টু ক্রিয়েট দিস। অ্যান্ড অফকোর্স সুনীলদার অবদান তো আছে। সেই ছবি আমাদের সন্তু ক্যামেরা চালিয়েছে ইয়েতে ইজিপ্টে, তখন ও আরো ছোট। হ্যাঁ হ্যাঁ ওর একটা ইউনিট নিয়ে বেরোতো, ওকে পাঠিয়ে দিত ওর অ্যাসিস্ট্যান্ট দিন, ও শর্ট নিয়েছে কত। আর ও তো ছোট তো ইয়েগুলো যাচ্ছে বড় বড় আমাদের কি বল ক্যামেলগুলো, ওকে তলায় শুয়ে দিয়েছে বালির তলায় ছোট্ট ক্যামেরা নিয়ে, ও তো ছোট, বসে ক্যামেলগুলো ওপর দিয়ে যাচ্ছে। আমাদের কাছে তো পয়সা থাকে না, বুদ্ধি বার করতে হয়, তাই না? আমরা হচ্ছে জোগাড়ু। এই সৃজিত মুখার্জির পরিচালনা, তারপরে এবার চন্দ্রাশিস সেই ফ্র্যাঞ্চাইজির পরিচালক। দেখো চন্দ্রাশিসকে নিয়ে আমি আলাদা করে খুব একটা কিছু বলতে চাই না, কারণ মানে হ্যাঁ মানে ও দুটো ছবি অফিসিয়ালি হলো ওর সঙ্গে আমার, বাট তার আগে আমি ওর প্রচুর কাজ দেখেছি, আমি ওর ভেতরটা জানি। আর আমাদের এই আলোচনাটা কিন্তু ফ্রম অনেস্টলি স্পিকিং যখন আমরা সাউথ আফ্রিকায় শ্যুট করছি ঠিক প্যান্ডামিকের আগে, আবার মনে করতে চাই না, তো যাই হোক শ্যুট করছি যখন, তখন থেকেই আমরা কিন্তু এটা বলছিলাম যে এইবারে কাকাবাবু যদি আনি একটা নতুন ভাবে আনা দরকার, নতুন ভাবে। এবং সৃজিত ওয়াজ ভেরি মাচ ইন ইট, লাইক এরকম না যে সৃজিতের নেই, সৃজিত ডে ওয়ান থেকে আমরা জানে। এবার আমার মনে হয়েছিল ওই প্যান্ডামিকের সময়টা গেছে, রাইটসগুলো নিয়েছিলাম, আমরা আর একটা চিত্রনাট্যও লিখেছি যেটা আছে আমাদের কাছে, আবার একটা আলোচনায় বসলাম, মানে একটু 2 years টু কনফার্ম যে বিজয়নগরের আমরা একটা স্ক্রিপ্ট পুরো লিখিয়ে তার রেকি অবধি হয়ে গেছে। তারপরে আমাদের কয়েকজন শুভাকাঙ্ক্ষী যারা আর একটু বেশি জানেন, যারা পড়াশোনা করেন, তাদের সঙ্গে বসে তারা বলছে এখন অবধি আমাদের মনে হচ্ছে যখন তোমরা ইন্ডিয়াতে ফিরছো চললে 3টে লেখা আমাদের হয়ে গেছে, তাহলে বিজয়নগরের হচ্ছে সব থেকে ওয়েল মানে ম্যাক্সিমাম মানুষ পড়েছেন, এবং ভিজুয়াল এপিক আছে, এবং একটা থ্রিলার আছে, মার্ডার মিস্ট্রি আছে। সো সেই সমস্ত পড়ে আমরা তাহলে লেখো। আমার কোনো তাড়া দিইনি, একটা দিন বলিনি যে আমি অমুক দিন শুটিং করবো তোমরা লেখা শেষ করো। ফাইনালি যখন সবাই মনে হচ্ছে স্ক্রিপ্ট ইজ রেডি, তখন আমরা প্ল্যান করেছি শুট করা। এর একটাই গুণ আছে যেটা আমি বলতে চাই, আমার ওকে একদিন অনেক দিন আগে ডেকে বলেছিলাম যে তুই কি সিনেমা বানাবি, ছবি করবি? মাথা চুলকে বলে হ্যাঁ, তুই আমাকে একটা ভালো গল্প শোনা, স্ক্রিপ্ট শোনা, আমি করবো। আমার মনে হয়েছিল ওর মধ্যে একটা দুটোই আছে, মানে কমার্শিয়াল উইথ সামথিং উইচ ইজ ডিপ। ওকে আমি ফলো করেছি অনেকদিন, মানে আমি কেন বলবো। তো ও অনেকদিন পরে এসে বলে একটা গল্প শোনাবো, স্ক্রিপ্ট শোনাবো, হ্যাঁ শোনা। ও কিন্তু একটা প্রসেনজিৎকে নিয়ে যে কোনো সময় একটা এমন স্ক্রিপ্ট শোনাতে পারতো যেটা ও যে ঘরানায় বড় হয়েছে ও জানে যে কোনটা মানুষের মানে একদম শুধু ভালো লাগা এবং ব্যবসার জন্য গল্প। এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমার কাছে সেফ একটা ব্র্যান্ড, তিনি নিজেই প্রডিউস করতে চাইছেন, আমি এরকম একটা গল্প শোনাই। ও এমন একটা গল্প শোনালো যে পৃথিবীতে কোনো লোক প্রডিউসারের ওকে টাকা দেবে না, কিন্তু গল্পটা আমার। আচ্ছা, আমার ওইটা ভালো লেগেছিল যে ও কিন্তু আমার কাছে এসে ওকে বিক্রি করতে আসেনি, ওটা জেনুইন সিনেমা বললো আমাকে যে আমি এইটা করতে চাই। হ্যাঁ ঠিক আছে, এটাই করবি, ছবিটা আমি করবো। সত্যি তো প্রথম ছবিটার ব্যাড লাগ যে সেই সময়টা প্যান্ডামিক ছিল, কিন্তু তাতে কিছু এসে যায়নি। ও যেভাবে সাড়া ফেলেছিল অ্যাজ এ ডিরেক্টর প্রথম ছবিতে, দ্যাট ওয়াজ এক্সেলেন্ট।
চন্দ্রাশিস, যখন তুমি বুম্বাদাকে পরিচালনা করছো, যখন ক্যামেরার পিছনে আমার দুটো অ্যাডও করেছিস তুই আমাকে। বিজ্ঞাপন, যখন ক্যামেরার পিছনে বুম্বাদা, তখন চেনা চন্দ্রাশিস কতটা বদলে যায়? আমাকে খুব একটা বদলাতে হয় না, কারণ মানে আমি ওই তো বললাম, মানে যখন প্রিপারেশন আমি সেটে আসি একটা স্টুডেন্ট হিসেবে। হ্যাঁ মানে আমার কাছে তখন গুরু আমার যে কোনো বয়সেরই হোক, সেটা আমার ডিরেক্টর। মানে খুব মানে যেগুলো বুম্বাদা আমায় সেটা ডেকে বলেওছেন বা বলেনও, সেগুলো আমি কিছু জিনিস যেমন আমার মনে হয় এই ভুলটা আমি করলাম কি করে, মানে এরকম জিনিস বুম্বাদা দেখতে পেলে নিশ্চয়ই বলবে। কিন্তু তাছাড়া বুম্বাদা কিন্তু মানে মোটামুটি সেটে আসেনি, আমাদের সবার সাথে কোলাবোরেট করে একদম সব করে কাজটা করবেন বলে, এবং হি মেক্স ইট ইজি ফর অল অফ আস, আমাদের সকলের জন্য। আমরা যতজন আমাদের এখানে যে কজন অভিনেতা ছিল, আরিয়ান হোক, আমার অ্যাডভাইস গুলো হচ্ছে আমার এক্সপেরিয়েন্স। ওদেরকে 8 ঘন্টা বা 12 ঘন্টা একটা কাজ তুলতে হবে, আমি হয়তো এসে বললাম ক্যামেরাম্যানকে এদিকে লাইটটা করেছিস, এদিকে থেকে তাহলে ওই দিকটা জাম্প করে ওই শটটা নিয়ে নে। তাহলে এইগুলোর বাইরে আমি কখনো কাউকেই বলি না, কারণ সেটে যখন আমি যাব আমার কাছে দেখো একটা জিনিস বুঝতে হবে, একটা একটা অ্যাক্টর তার চরিত্র নিয়ে ভাবছেন একদম, আর একজন পরিচালক পুরোটা নিয়ে ভাবছে, লাস্ট ব্যাকগ্রাউন্ডটা কি যাবে সেটা নিয়েও ভাবছে। তাই জন্য আই হ্যাভ টু গিভ রেসপেক্ট টু তার ভিশন। সেখানে আমি কিছু অ্যাড করতে পারছি কিনা অভিনেতা হিসেবে, এটাই আমার কাজ। একদমই তাই। এই যে বিজয়নগরের হীরেতে রহস্য রোমাঞ্চ যেমন আছে, সেরকম আছে একটা ইতিহাস, এবং সেটা 14 শতকের ইতিহাস, মারাত্মক ইতিহাস। তো এই প্রশ্নটা বোম্বাদা, এটা আমি তোমার হয়ে করবো চন্দ্রশিসকে। তো এই যে ইতিহাস, রহস্য, রোমাঞ্চ সবকিছু, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবকিছুকে নিয়ে কাজ করা তোমার কাছে কতটা চ্যালেঞ্জিং মনে হয়েছিল? চ্যালেঞ্জিং মানে এটা খুব উত্তেজনা, মানে এরকম কাজ তো সহজে করে ওঠা সম্ভব হয় না, মানে এগুলো একটা অপরচুনিটি, একটা সৌভাগ্য, এরকম কাজ লাইফ টাইম অ্যাচিভমেন্টের মতো, এগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম অপরচুনিটি। এবং সেখানে আমরা যখন শুরু থেকে লেখা হচ্ছে ছবিটা, এবং মানে পুরো লেখার সময়টা তো বুম্বাদা জড়িত ছিলেন, রোহিত আর সৌম্য আমাদের এই চিত্রনাট্যটা লিখেছে। এই লেখার সময় থেকে কিন্তু আমরা বুঝতে পারছি জিনিসটা বড় হয়ে যাচ্ছে, মানে আমরা এই ধরনের কাজ সচরাচর হয়তো করিনি, এই স্কেলের কাজ। এবং বুম্বাদা কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন যে পুশ ইট, যেমন যাচ্ছে যেতে দে। এবং সেটা করতে করতে আমি বলছি একটা সময় পর চ্যালেঞ্জের থেকে চ্যালেঞ্জটা আনন্দতে টার্ন অ্যারাউন্ড হয়ে গেছিল, মানে এই পুরো ব্যাপারটাই, মানে এবার আমরা ভাবছি একটা জিনিস তো ভেবে ফেলেছি, এবার ওটাকে কি করে অ্যাচিভ করবো, সেটার জন্য আমি যেমন বলছি আমাদের ক্যামেরাম্যান ইন্দ্রনাথ মারিক, আমাদের ডিওপি আনন্দদা, আনন্দ আড্ডা তো এখন যা ব্রিলিয়ান্ট কাজ সবাই মিলে করেছে, যে সময়ের মধ্যে যে স্কেপ আমরা তুলে ধরেছি, মানে এটা আমার ধারণা সকল দর্শকের। আমি তো বারবার সব জায়গায় গিয়ে একটাই কথা বলি, আমাদের টেকনিশিয়ানস, আমি বলতে পারি এখনো আমরা সেইভাবে তাদের পারিশ্রমিক বা সেই জায়গাটা দিতে পারি না। আমাদের টেকনিশিয়ান ভারতবর্ষের সব থেকে অন্যতম টেকনিশিয়ান, এটা বলে মানে এটা নিয়ে কোনো মানে কথা হবে না একদম, মানে কোনো রকম সব জায়গায় কাজ করে দেখেছি তো, যারা যে কমফর্ট পান বা এটা শুধু টাকা বলে না, এই যে স্কিলটা, এটা মানে ওরা যেটা তুলে দিতে পারে না যে সময়ের মধ্যে, এটা বিশ্বাসই করতে পারবে না আমাদের। একদমই তাই। বুম্বাদা, অনেক দিন পর, প্রায় 30 বছর পর চিরঞ্জিত চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আবার ক্যামেরায় একসঙ্গে, একদম কেমন? আরে এটা তো দারুণ মানে কি, আমাদের দুজনের ওই গানটা এখনো সুপারহিট, মানে ওই সুপারহিট এবং ম্যাক্সিমাম ভিউজ পায় ওই বন্ধু আমার আপনজন। দীপক আমার এমনি বড়, কিন্তু আমরা যে স্ক্রিপ্টটা এই আবার বলছি, জোজোকে যেরকম ফিরিয়ে আনা হয়েছে, এই বিবি শর্মাকে আমরা ফিরিয়ে এনেছি, যেটা খুবই উল্লেখযোগ্য একটা চরিত্র। আমরা প্রথম দিনই একটাই কথা বলেছিলাম যে দেখো, মানুষের কাছে, বাঙালিদের কাছে যেমন এক তো প্রসেনজিৎ, তারপর কাকাবাবু, এটা ব্র্যান্ড। ওরে বাবা, এই মানুষটাকে যে তৈরি করেছেন, যেটা বারবার সুনীলের লেখা বেরিয়েছে, যে ওনার গুরু ছিল, সেই মানুষটাকে আনতেই হবে একটা দাদাস্থানীয় লোককে, যে মানুষের কাছে বিশ্বাসযোগ্য, যে হ্যাঁ এই লোকটাকে তৈরি করেছে, আর সেটা দীপঙ্কর ছাড়া কেউ হতে পারে না। অ্যান্ড ফার্স্ট ডে আমার কাছে গেল, বম্বেতে গেল, আমার ফ্ল্যাটে থাকলো, মানে এই যেসব লেখালেখি বলা বলি হয়, এগুলো আমার কিছু ম্যাটার করে না। দীপকদাকে আজ থেকে না, আমি দীপকদা বৌদিকে মানে আমি প্রথম থেকে, আমাকে ওনারা দেখেছেন স্কুলে যাওয়ার সময়, আমাকে আমার বোনকে, আমরা ওই জন্য একমাত্র হিরো যে আমার মাকে বৌদি বলতে, এতটা বছর ধরে চেনা, সেখানে না এত কিছু হয় না, এগুলো মানে ভীষণ ক্রিয়েটিভ। দীপকদা গেছেন আমার বাড়িতে, বোম্বের বাড়িতে থেকেছেন, রাত্রিবেলা ভোরবেলা আমরা দুজনে গেছি, ওটা হ্যাঁ চন্দ্রাশিসের কাছে আমি শুনছিলাম।
তুমি সারা দিন বসেছিলে ওখানে। শরীরটা সেদিন ভালো ছিল না, প্রথম দিনের দিন, এবং বুম্বাদার সাথে সিনটা তো হয়ে গেল, বুম্বাদা থ্রু আউট দ্য সিন ছিলেন ওখানে, এবং যখন দীপকদার শট হচ্ছে বুম্বাদা আমার দাঁড়িয়ে আছে, এবং তারপর যখন বুম্বাদার সাথে সিনটা হয়ে গেছে, দীপকদার একা সিন হয়েছে, তখন তো বুম্বাদা ঠিক শটের সিনের ঘরের বাইরে একটা টেবিলে চুপ করে এরকম করে বসে আছেন, মানে অ্যাজ এ গার্জিয়ান যে দীপকদার জন্য ওখানে আছে, এটা মানে আরে we always share a very good relation. কোনোদিন কিছু হয়নি। এবং সেই সময়টাও যেটা ছিল তাপস কত পাল, ছবি আমরা একসাথে করেছি। হ্যাঁ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল, একটা সুস্থ কম্পিটিশন ছিল, হ্যাঁ, একদম। সুস্থ ছবিও তো একসাথে কম্পিটিশন, করেছি। প্রচুর ছবি একসাথে করেছে এবং কম্পিটিশনটা সুস্থ ছিল। কিন্তু বুম্বাদা এখন তো সময়টা কেমন যেন পাল্টে যাচ্ছে না, কম্পিটিশনগুলো কেমন যেন আক্রমণাত্মক হয়ে যাচ্ছে। জানি না, বোধহয় সময়ের সঙ্গে সঙ্গে হচ্ছে, বাট এটা ঠিক আক্রমণ তো বলবো না, মানে ওই হয় আসলে যারা বলেন তাদের মুখ থেকে তো আমরা শুনছি না, আমরা অন্যান্য মানুষের মুখ থেকে শুনছি, এটাও তো একটা বিরাট কথা এটা। মিস করতো যে কোনো সময়। আমরা দায়িত্ব নিয়ে বলছি, এটা আমি অন ক্যামেরা বলছি, আমাদের সময় উই ওয়ার ব্লেসড যে আমাদের এত সোশ্যাল মিডিয়া ছিল না, অন্য কিছু ছিল না, যে কারণে হয়তো আমাদের রেকর্ডও করতো না, সত্যি কথা বলছি। কিন্তু তুমি আমাকে একটা লাইন তাপস পালের, একটা লাইন প্রসেনজিতের বার করতে পারবে না কোথাও। আমরা তো ইস্ট বেঙ্গল মোহনবাগানের মতন একদম batting একদম করতাম, একদম, হ্যাঁ যে ও আমাকে নিয়ে কিছু বলেছে আমি ওকে নিয়ে বলেছি। ঠিক। এখন না আসলে মানুষগুলো বলছেন না, হয়তো ও একটা কথা বলবে একরকম ভাবে, তার চারটে লেয়ার্স দিয়ে একটা আরেকটা লোককেও কিছু বলছে, সেইটা নিয়ে মানুষ আলোচনা করছে। এই লোকটাকে জিজ্ঞেস করো কি বলেছে, মিসইন্টারপ্রেট হয়ে এই যাচ্ছে। এখন ওই ধৈর্যটা চলে গেছে, জিজ্ঞেস করা স্যার তুমি কি কথাটা বলেছিলে, তার মধ্যে এটা ফায়ার হয়ে গেছে। মানে সেটা শুনে যে তুমি কারণে আরেকটা বারবার মন্তব্য করছো। একটাই কথা বলবো, জ্যেষ্ঠ পুত্র বলি, বুম্বাদা বলি, ইন্ডাস্ট্রি কাকাবাবু বলি, তোরা ভাই ঘরে ঝগড়াঝাটি কর, খুনোখুনি কর, মারামারি কর, বাইরে কিছু বলিস না, একটা সংসারেও এই ঝগড়াঝাটি হয়। তারা কি সকালে মাইক নিয়ে বলতে থাকে যে কালকে আমাদের এই ঝগড়াঝাটি হয়েছে? এখন বলতে থাকে বুম্বাদা, না, না, সোশ্যাল আবার মিডিয়ায় বলছি, এটা শুধু ও বলছে স্নান না। করা ছাড়া বাকি সমস্ত কন্টেন্ট থাকে। এটা একটু আমি বলছি থার্ড ফোর্থ লেয়ার্স থেকে হচ্ছে এই জিনিসগুলোকে। আমি বলছি যত আমরা আমাদের কাজটা কি, আমরা ভালো করি, মন্দ করি, খারাপ করি, মানুষকে আনন্দ দেওয়া, এটা আমাদের প্রথম কাজ। সেকেন্ডলি হচ্ছে তিনটে জিনিসই তো হবে, একটা সিনেমা দেখে লোকে বলবে দারুণ, একটা সিনেমা দেখে বলবে খারাপ, একটা সিনেমা দেখে বলবে মোটামুটি খারাপ হয়। এই তিনটের অপেক্ষায় আমরা লড়ছি, কিন্তু কারোর একটা শো বেশি হবে, কারোর দুটো শো বেশি হবে, কারোর তিনটে শো কম হবে। ওই একটা বাহ শোনার জন্য আমরা এই লড়াইটা করে যাচ্ছি। একদমই। আমরা কিন্তু এক্সট্রা আমরা যারা পারিশ্রমিক নিয়ে কাজ করি, আমরা এক্সট্রা কিছু পাইনি। আমি 40 বছরে এক্সট্রা কিছু পাইনি যে আমার ছবি চলে এসে বলে আমি এক্সট্রা কিছু পেয়েছি যেটা সেটা হচ্ছে মানুষের ভালোবাসার ওই বাহ, গ্রুপ ফাটিয়ে দিয়েছে। হলে হাততালি, চেয়ার ভাঙাভাঙি, পয়সা ছোড়া, তো মানে এইটার ব্ল্যাক হওয়া, টিকিট ব্ল্যাক হওয়া, এইটাই আমাদের কাছে কেক। একদম। এই কেকটার মধ্যে কিন্তু ভালোবাসাটাই অধিকাংশ। এবং সেখানে বুম্বাদা কোথাও প্রাইম ডেটও ছিল না, যে আমার ছবি দেখবে প্রাইম ডেট হলে, এটাও কোথাও ছিল না। সেটা সময়ের সঙ্গে সঙ্গেও পাল্টায়। এবারে আমরা প্রাইম ডেট তৈরি করি। বিজয়নগরের হিরে এই জায়গাটাতে ইতিহাস যেভাবে এসেছে, তোমরা তো নিশ্চয়ই তুঙ্গভদ্রা তীরে গেছো, ওই হাম্পির ধ্বংসাবশেষ, হ্যাঁ, এবং শুটিং ছাড়াও নিশ্চয়ই কখনো গিয়ে তুঙ্গভদ্রা তীরে দাঁড়িয়েছো। আর একটা পর্বত ওখানে আছে যেটা অঞ্জনী পর্বত, যেটা রামায়ণে উল্লেখ আছে। ওই সময়টায় কি রিয়াকশনটা, মানে অনুভূতিটা কেমন ছিল, ইতিহাসের পাতাকে ছুঁয়ে দেখা? ওখানে গেলে এমনিতে একটা ইতিহাস এসে যায় মানে সঙ্গে সঙ্গে, মানে আমরা শুটিং এর থেকে বেশি দেখছি এদিক ওদিক নানা রকম, এবং ইতিহাসটা তো সঙ্গে আছে আমাদের একেবারে। এবং সাথে ওখানে আমাদের সারাক্ষণই শুটিং এদের সুযোগটা বেশি থাকে, তিনবার রেকি করে তো এরা আরো বেশি দেখে, আমরা অতটা দেখতে পাই না। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করেছি বেছে বেছে যতগুলো ভালো জায়গায় করা যায়। তো আমাদের ওখানে মানে আর সাথে এমন লোকজন, সারাক্ষণ লোকাল লোকজন থাকে, তারা না প্রত্যেকটা জায়গার এমন করে করে বিবরণ দেবে, মানে ওটা এত থ্রিলিং একটা ব্যাপার। মানে একটা কাজ করতে গিয়ে, মানে বিশেষ করে এই এত একটা হিস্টোরিক্যাল ভ্যালুটা এত বেশি এই জায়গাটার, আমি যেই জন্য বলছি, মানে আমরা ভারতবর্ষে শুটিং করে এই যে আমরা হাম্পিতে শুরু করেছি কাকাবাবু, এটা এর থেকে ভালো কিছু হতে পারত না। এবার দেখো, কাকাবাবু তো একটা আইকনিক ক্যারেক্টার। এই প্রশ্নটা আবার দুজনের কাছেই, এই আইকনিক ক্যারেক্টারটা তুমি পরিচালক হিসেবে, এটা তোমার বোধহয় প্রথম রহস্য,
এই আইকনিক ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলার জন্য আলাদা কি ভাবনা ছিল? এবং বোমাদা তোমাকে মানে আমি এটা জানতে চাইছি যে ধরো কাকাবাবুকে আমরা দেখে আসছি মিশর রহস্য থেকে, পরপর ইয়েতি অভিযান, তারপরে কাকাবাবুর প্রত্যাবর্তন, তারপরে 21 জানুয়ারি। এই যে কাকাবাবু একজন, তার ক্যারেক্টারিস্টিক সব এক, তবুও নতুনভাবে আবার দর্শকের ভালো লাগা তৈরি করা, এটা নিয়ে কি ভাবনা ছিল? আদৌ কি কিছু ছিল? না না, নিশ্চয়ই ছিল, কারণ ওর ওর পাশে মানে আলাদা একটা টেক আছে। কিন্তু আমি যেহেতু এই গল্পটার থেকে শুরু করে চিত্রনাট্য থেকে শুরু করে সবটার মধ্যে প্রথম থেকে জড়িয়ে আছি, যেটা তুমি বলে আমি তোমার কথাটাই বলছি যে কাকা বাবুর না প্রত্যেকটা গল্পের ঠিকভাবে পরত আছে। তার চরিত্র এক, কিন্তু তার প্রত্যেকটা বাকিটা সব পাল্টে যায়, পরতগুলো পাল্টে যায় পুরোটা। সেইটা অ্যাজ অ্যান অ্যাক্টর না ফিল করা, বোঝা এবং সেটাকে বুঝে সেইটাকে কন্ডাক্ট করা, আর তার ল্যাঙ্গুয়েজ, তার পুরো পরিবেশ, তার পুরো এইটা ইটসেলফ কাকাবাবুর চরিত্রটার একটা মজা এবং চরিত্রটার একটা চ্যালেঞ্জ, যে কারণে যতবারই কাকাবাবু আসবে মনে হবে কাকাবাবু আর সন্তু নতুন। একদম। প্রত্যেকটা ছবি বানানোর শুরুতে তো একটা নতুন কাজ হিসেবেই শুরু হয়। আমি বলছি নতুনত্বটা কিন্তু আস্তে আস্তে ঢুকেই যায় ওর মধ্যে, মানে আলাদা করে আমরা নতুন কিছু করব না করে একটা জাস্ট ভালো ছবি বানাবো, সেই তাগিদটা থাকলেই আমার মনে হয় একটা কিছু ফ্রেশনেস অ্যাড হতে হতে থাকে। একদম, একদমই তাই। বুমাদা, এই যে নতুন যে অ্যানাউন্সমেন্টটা হলো কৌশিকদার ছবির, এটা অ্যানাউন্সমেন্ট হয়নি বাবু, হয়নি এখনো? না না না, এটা কোনো অ্যানাউন্সমেন্ট হয়নি, একটা যে আবার তোমাকে আমি এক্ষুনি বললাম তৃতীয় জনের কথা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্ষুনি বলেছি তৃতীয় হ্যাঁ জনের হ্যাঁ, কথা শুনবে না, শুনবে না, তাই তোমাকেই জিজ্ঞেস Please করছি, তৃতীয় জনের কথা শোনো না। তোমাকেই জিজ্ঞেস করছি, মানে বুম্বাদা আর অ্যানাউন্সমেন্ট নয়, আরে একটা ডাবিং এ ওর একটা প্যাচ আমাকে একটু করে বলেছিল সকালবেলা আসতে, আমি বম্বে যাচ্ছি, গিয়ে দেখি ওখানে কৌশিক বাবু ডাবিং করছেন আর ঋতুদি ওখানে ঢুকলেন, আমরা একটু গল্প করে চা খেয়েছি শুধু। ও শীতকালের সকালে তিনজনে মিলে চা খেয়েছি, কি তাই নিয়ে হাইপ তো এখানে। সেই জন্য বলছি তৃতীয় মানুষের কথা শুনো না। বেশ। যেদিন অ্যানাউন্স করা সেদিন আমরা আমাদের এইটুকু দায়িত্ববোধ আছে যে আমরা তোমাদের সবাইকে ডেকে বলবো এটা আমরা করছি, আমরা ফোন করছি না, মারামারি করছি না, কিচ্ছু করছি, এটা সিনেমা বানাবো। একদম একদম। আর এই যে আরেকটা প্রশ্ন যেটা যেটা এটা আমি তোমার মুখ থেকেই শুনতে চাই, ওই জন্য মিনি সিনেমা যেটা শুরু হয়েছে, দিদি যেটা বলেছেন, যেটা তুমিও এগিয়ে এসছো মিনি সিনেমার ক্ষেত্রে, যে এটা নিয়ে আলাদা কথা বলি বাবু। আচ্ছা বেশ অনেকটা বলবো। বেশ, তাহলে মিশুকের প্রসঙ্গে একটু আসি। তোমাকে যেরকম দেখছি আর মিশুককে প্রতিদিন আমরা ছবি দিয়ে যেমনভাবে দেখি, তো আমার তো মনে হচ্ছে খুব শিগগিরই দাদা ভাইয়ের চরিত্রে মিশুককে আর তোমাকে আমরা দেখতে পাবো। মিশুক কি কোনো টিপস নেয় তোমার থেকে এখন থেকে? এখন টিপস দেয়, আচ্ছা, এই জেনারেশন থেকে অনেক কিছু শেখা যায়। ও এখন দেখো নিজেকে প্রিপেয়ার করছে, এখন এরকম তো না যে আমি ওকে লঞ্চ করবো, ও জানে সেটা, আমি পরিষ্কার করে দিয়েছি। ও যদি অভিনেতা হতে চায়, ঠিক আরও 10টা অভিনেতার মধ্যে ওকে একটা তোমার কি বলবো, একটা জার্নির মধ্যে দিয়ে যেতে হবে। সেটা ও করে, সিনসিয়ারলি করছে, বম্বে যাচ্ছে, ভালো ভালো মানুষের কাছে যাচ্ছে, 7 দিন 8 দিন করে ওয়ার্কশপ করছে। কারণ একটা জিনিস বুঝতে হবে যে আমাদের এই 40 বছর আগের সমাজ থেকে আজকের সময় অনেক অনেকটা পাল্টে পাল্টে গেছে। গেছে। তোমার অভিনেতা আর ও যে ল্যাঙ্গুয়েজে এখন একটা জিনিস বলে, জেনজি না ল্যাঙ্গুয়েজ, না জেনজি না, তারপর একদম অভিনেতাদের আচ্ছা, লাইন, কারণ ও আচ্ছা, তো আচ্ছা। পড়ছে। আমি দেখছি আমি সেম জিনিসটাই 15 বছর আগে করেছি, আমি আমার হৃদয় থেকে করেছি। আই গেট ইনটু দ্য ক্যারেক্টার, আমি আমার মতন প্র্যাকটিস করেছি, আমি আমার মতন। আমাদের তো কোনো টিচার ছিল না, ও তো এখন টিচার পেয়েছে একজন, অত ভালো ভালো টিচার পাচ্ছে অতুল টাতুলের মতো। ও যেটা বলছে সেটা দেখছি আমরা করতাম 15 বছর আগে আমাদের থেকে, এইটাতে ও প্র্যাকটিস। ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট ফিল্ড, ইট ইজ জাস্ট নট লাক। একদম। সো লেট হিম গেট প্রিপেয়ার্ড। ও যেদিন বুঝবে যে ওর মতন করে এবারেও আসতে পারবে, আমি শুধু বলে দিয়েছি বাবু জায়গাটা কিন্তু খুব রাফ জায়গা, ব্যাটল ফিল্ড, নাথিং লেস দেন এ ব্যাটল ফিল্ড। এই লড়াইটা করতে হবে, এর মধ্যে ভালো থাকবে, মন্দ থাকবে, খারাপ থাকবে, ইউ হ্যাভ টু ফাইট ফাইট। দেখতে একেবারেই সেই পুরো ছোটবেলার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বাড়িতে না আস্তে তোমার আস্তে ছোটবেলার, আমি বোম্বাদা এসে গেছি। তোমার কথা বললে বুঝতে পারি না মিশুকে। তোমার ছোটবেলার যেরকম যে মুখ তোমার ছিল, একদম দেখলে মনে হয়। আমাকে বলছে somebody told me that I'm looking like, কি একটা ছবির নাম বললো, মন মানে না সামথিং। তখন আমি দেখলাম তোমার ছবিটা, ইউনো, হ্যাঁ একদম একদম। আমিও যখন দেখি, ভালো করে দেখি সেই ছোটবেলার বুম্বাদা। ব্লেস করো, মানুষ হিসেবে যেন ভালো হয়, ভালো কাজ করে, এইটুকুই আমি চাইবো। এত ভালো এক গাইডেন্সে যখন রয়েছে, তখন নিশ্চয়ই না আমরা কখনো ফোর্স করি না কোনো ব্যাপারে। ওর চলার পথ অনেক বড় হবে, অনেক অনেক গভীর হবে। এবারে বিজয়নগরে হিরে নিয়ে কি বলবে? হ্যাঁ, 23শে জানুয়ারি বিজয়নগরের হিরে, মানে কাকাবাবু ফিরছেন উইথ সন্তু। এবার
আরও একটা এক্সট্রা আছে জোজো, জোজোকে আপনাদের সবাই খুব ভালো লাগে, আমরা জানি জোজো ইজ এ ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। তো আমরা তো 23শে জানুয়ারি একেবারে সরস্বতী পুজো, তারপরে 24, 25, 26 ছুটি, কিছু না ভেবে পুরো ফ্যামিলি নিয়ে, বাচ্চা, দাদু, দিদা, নাতনি নাতনি সবাইকে নিয়ে চলে আসুন, হই হই করে। হই হই করে আপনারাও থাকুন আমাদের সঙ্গে এই পুরো অভিযানটায় হাম্পিতে। কারণ আমি চাই যে এই বছর তো যা শুরু হলো, প্রত্যেকের যাতে যাত্রা শুরু হয়।